নমস্কার। আজকে আমি তোমাদের পড়াবো পুষ্টি চ্যাপ্টারটা, অর্থাৎ নিউট্রিশন, ক্লাস 9-এর সেকেন্ড ইউনিট টেস্টের ফার্স্ট চ্যাপ্টার, সেকেন্ড চ্যাপ্টার মোস্ট প্রবাবলি। তাহলে আজকে আমরা পুষ্টির মধ্যে শুরু করব। পুষ্টি কাকে বলে, পুষ্টির টাইপস, প্রকারভেদ, আর আমাদের এই হিউম্যান ডাইজেস্টিভ সিস্টেম অর্থাৎ মানব পৌষ্টিকতন্ত্র বা পাচনতন্ত্র। ঠিক আছে, তাহলে প্রথমে শুরু করি পুষ্টি দিয়ে। পুষ্টি জিনিসটা কি? পুষ্টিটা হচ্ছে, এর আগে আমরা পড়লাম সালোকসংশ্লেষ, যেখানে খাবার তৈরি করেছিল গাছেরা, গ্লুকোজ তৈরি করলো। সেই গ্লুকোজটা শ্বসন পদ্ধতির মাধ্যমে অক্সিজেনের দ্বারা জারিত হয়ে ভেঙে সেখান থেকে শক্তি উৎপন্ন করলো। শক্তি উৎপন্ন করার পর সেই শক্তিটা অর্থাৎ এটিপিটা সমস্ত কলাকোষে ছড়িয়ে পড়লো এবং প্রত্যেকটি কোষকে পুষ্ট করলো, নিউট্রিশন দিল। অর্থাৎ খাবার হজম করা মানে কি? আমরা যে খাবারটা খাই, সেই খাবারটা আমরা খেলাম, খেয়ে আমাদের সেটা পেটে যায়, পেটে গিয়ে সেই খাবারের হজম হয়, অর্থাৎ খাবারটা ভাঙে। হজমে মানে ওই খাবারটার উপরে অনেক ধরনের পরিপাক উৎসেচক খরিত হয়, তার সঙ্গে মেশে, এবং জল, এই সবগুলো দেওয়ার পর সেই খাবারগুলো ভেঙে যায়। উৎসেচকগুলো খাবারকে ভাঙতে সাহায্য করে। কীভাবে ভাঙে? খাবারের মধ্যে বিভিন্ন খাদ্য উপাদান রয়েছে। আমরা জানি খাবারের 6টি মেনলি খাদ্য উপাদান: কার্বোহাইড্রেট বা শর্করা জাতীয় খাদ্য, প্রোটিন বা আমিষ জাতীয় খাদ্য, আর ফ্যাট বা স্নেহ জাতীয় খাদ্য, লিপিডও বলতে পারি। এটা হয়ে গেল। আর এই তিনটে হচ্ছে আমাদের মেন দেহ গঠনকারী খাদ্য, অর্থাৎ যেখান থেকে আমাদের দেহ গঠন হয়, যেখান থেকে আমরা শক্তি পাই, যেখান থেকে শরীরের তাপ উৎপন্ন হয় এবং আমাদের এনার্জি আমরা পাচ্ছি যেখান থেকে। আর 3 ধরনের খাবারের উপাদান রয়েছে, সেগুলো হচ্ছে খনিজ লবণ বা মিনারেলস, ওয়াটার জল, আর ভিটামিন। ঠিক আছে, তাছাড়া আরও আছে উদ্ভিজ্জ রসায়ন, ফাইটোকেমিক্যালস, এবং তাছাড়া রয়েছে আমাদের ফাইবার জাতীয় খাদ্য। এগুলো সবই হচ্ছে, এই 4টি যেটা বললাম, এগুলো হচ্ছে দেহ সংরক্ষক খাদ্য। অর্থাৎ এটা দেহকে পুষ্ট প্রদান করে না, পুষ্ট করে অর্থাৎ দেহে শক্তি উৎপাদন করে না, এটা খুব সামান্য পরিমাণে প্রয়োজন, এবং এটা শরীরে রোগ প্রতিরোধক ক্ষমতা অর্থাৎ ইমিউনিটি, অনাক্রমতাকে সবল করে। তাহলে এই 3টে খাবার। তাহলে মেনলি আমরা যে খাবারটা খেলাম, অর্থাৎ আমরা যে খাবার খাই, সেই খাবারের মধ্যে সব ধরনের খাবার খাই একসঙ্গে আমরা, প্রোটিন, কার্বোহাইড্রেট, ফ্যাট। এবার তার মধ্যে কি আছে? তার মধ্যে আমরা সবসময় কি খাই? প্রাণীরা সবসময় জটিল খাদ্য খায়, অর্থাৎ আমরা খাবারের মাধ্যমে যা নিচ্ছি আহার, সেই খাবারটা হচ্ছে জটিল খাবার, এবং সেই খাবারটা ভেঙে উৎসেচকের মাধ্যমে হজম হয়ে সরল খাবারে পরিণত হওয়াটাকেই বলা হচ্ছে ডাইজেশন বা পরিপাক। এবং ওই পরিপাক হওয়ার পর সেটা তার পুষ্টি রসগুলো, অর্থাৎ খাবারটা ভেঙে যাওয়ার পর শর্করা জাতীয় খাদ্যের সরল উপাদান অর্থাৎ গ্লুকোজ, ফ্রুক্টোজ, তারপর প্রোটিন জাতীয় খাদ্যের সরলতম উপাদান অর্থাৎ অ্যামাইনো অ্যাসিড, আর ফ্যাট জাতীয় খাদ্যের সরল উপাদান অর্থাৎ ফ্যাটি অ্যাসিড আর গ্লিসারল। তাহলে এই জটিল খাবারগুলো কি ছিল? কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, এগুলো ছিল জটিল খাবার। এগুলো খেলাম এবং সেখান থেকে ভেঙে হজম হওয়ার পর, ডাইজেশন হওয়ার পর, পরিপাক হওয়ার পর, উৎসেচকের মাধ্যমে, জলের মাধ্যমে এগুলো ভেঙে যাওয়ার পর তার ক্ষুদ্র ক্ষুদ্র অণু কি কি? যথাক্রমে গ্লুকোজ, অ্যামাইনো অ্যাসিড, আর গ্লিসারল অ্যান্ড ফ্যাটি অ্যাসিড, এগুলো তৈরি হয়। আর এই যে সরল উপাদানগুলো তৈরি হয়, এই সরল উপাদান তৈরি হওয়ার সঙ্গে সঙ্গে এটা আমাদের রক্তের সঙ্গে মিশে যায়, রক্তের মাধ্যমে প্রবাহিত হয়ে শরীরের সমস্ত কলাকোষে পৌঁছে যায় এবং প্রত্যেকটা কোষকে পুষ্টি প্রদান করে, পুষ্ট করে এই সরল উপাদানটা।
এবং তার সঙ্গে বিভিন্ন ভিটামিন, মিনারেলস, খনিজ লবণ, এই সমস্তগুলো বিভিন্ন কলাকোষে ছড়িয়ে পড়ে এবং শরীরকে নিউট্রিশন দেয়। তাহলে এই পুরো ঘটনাটাকেই বলা হচ্ছে পুষ্টি এবং বা নিউট্রিশন। কিন্তু পুষ্টির মধ্যে শুধুমাত্র যে পেলাম তাই নয়, পুষ্টি আরেকটাও আছে, যেখানে বিভিন্ন কলাকোষ থেকে, কলাকোষে পুষ্ট হওয়ার পর বিভিন্ন কলাকোষ থেকে কলাকোষের মধ্যে উৎপন্ন হয় বর্জ্য পদার্থ, ঠিক আছে? সেই বর্জ্য পদার্থটাও আবার শরীরের বাইরে বেরিয়ে যায়। অর্থাৎ পুষ্টি মানে শুধুমাত্র খাবার খেলাম, কোষে কোষে পুষ্ট হয়ে গেল তাই নয়। খাবার খাওয়ার সাথে সাথে খাবারটাকে বাইরে বের করাও, খাবারটাকে নয়, খাদ্যবস্তুর অপাচ্য অংশ যেটা, যার মধ্যে আর কিছু নেই, অর্থাৎ খাবার থেকে পুষ্টি রসগুলো শোষণ হওয়ার পর সেগুলো হয়ে গেল ভাইটাল জিনিসগুলো। আর খাবারটা হজম হওয়ার পর সেই খাবারের শ্বাস অংশ, অপাচ্য অংশ, বজ্র অংশ, সেটা মলের মাধ্যমে শরীরের বাইরে নির্গত হয়ে যায়। তাহলে অর্থাৎ খাওয়া এবং বের করা, খাদ্য গ্রহণ এবং মল ত্যাগ, ইনজেকশন অ্যান্ড ইজেকশন, এই দুটোকে নিয়ে হচ্ছে কিন্তু পুষ্টি। যখন ডিটেলসে বলবো আমি ধাপগুলো বলবো। তাহলে এই পুরো ঘটনা কি বলা হচ্ছে? পুষ্টি। তার আগে আমি একটা কথা বলে রাখি, উদ্ভিদের ক্ষেত্রে কিন্তু উল্টো আছে। উদ্ভিদরা সরল খাদ্যবস্তু গ্রহণ করে এবং শরীরে জটিল খাদ্যবস্তুকে জমা রাখে, অর্থাৎ তারা গ্লুকোজ তৈরি করে, গ্লুকোজটা খায়, গ্লুকোজ সরল খাদ্য, আর ওরা শ্বেতসার বা স্টার্চ রূপে অর্থাৎ জটিল খাদ্য রূপে শরীরের বিভিন্ন অংশে জমা রেখে দেয়। কিন্তু প্রাণীরা কি করে? প্রাণীরা সেই জটিল খাদ্যগুলো যেগুলো উদ্ভিদরা তার শরীরে স্টার্চ বা বহু শর্করা বা শ্বেতসার রূপে জমা করেছিল, সেই গ্লুকোজটা, সেই শ্বেতসারটাই, সেই কার্বোহাইড্রেটটাই আমরা খাই। অর্থাৎ আমরা পলিস্যাকারাইড খাই এবং সেটাকে ভেঙে মনোস্যাকারাইড, গ্লুকোজের ক্ষেত্রে বলছি আমি, না, সেটাকে ভেঙে সরল অংশ অর্থাৎ এক অণুওয়ালা যে মৌল, সেটা আমাদের শরীরের কলাকোষে মিশে যায়। অর্থাৎ এখানে যে খাদ্যগুলো খাচ্ছি সেগুলো হচ্ছে জটিল খাদ্য, আর যেগুলো আমাদের শরীরে শোষণ হচ্ছে, পুষ্টি দিচ্ছে, সেগুলো হচ্ছে সরল অংশ, যেগুলো বললাম কি গ্লুকোজ, অ্যামাইনো অ্যাসিড, গ্লিসারল অ্যান্ড ফ্যাটি অ্যাসিড, এগুলো সবাই, ঠিক আছে? তাহলে এটা হলো পুষ্টি। তাহলে পুষ্টির প্রকারভেদ, তাহলে উদ্ভিদের দুটো পুষ্টি আছে, একটা হচ্ছে উদ্ভিজ্জ পুষ্টি, একটা আছে প্রাণীজ পুষ্টি। উদ্ভিজ্জ পুষ্টিকে বলা হচ্ছে হলোফাইটিক পুষ্টি। কি বলা হচ্ছে? হলোফাইটিক পুষ্টি। আর প্রাণীদের পুষ্টিকে বলা হচ্ছে হলোজৈবিক পুষ্টি। একটা হচ্ছে হলোফাইটিক, ফাইটো কথার অর্থ হচ্ছে উদ্ভিদ জাতীয় জিনিস, আর জৈবিক জুন, জুন থেকে হচ্ছে প্রাণী, জুন থেকে জৈবিক এসছে, আর ফাইটিক থেকে এসছে, ফাইটাস মানে হচ্ছে, ফাইটো মানে হচ্ছে প্রাণী, উদ্ভিদ। তাহলে হলোফাইটিক পুষ্টি হচ্ছে উদ্ভিজ্জ পুষ্টি এবং হলোজৈবিক পুষ্টি হচ্ছে প্রাণীজ পুষ্টি। তাহলে এর মধ্যে হলোফাইটিক পুষ্টিটা হচ্ছে সব থেকে সরল একটা প্রক্রিয়া, অর্থাৎ এর যেগুলো হচ্ছে সেগুলো হচ্ছে সংশ্লেষ। হলোফাইটিক পুষ্টির যেগুলো হচ্ছে ধাপগুলো, সেটা হচ্ছে সংশ্লেষ বা সিনথেসিস, যেটা হচ্ছে সারা সংশ্লেষ, আর অ্যাসিমিলেশন, আত্তীকরণ, ঠিক আছে? অর্থাৎ শরীরের মধ্যে লেগে যাওয়া, খাবারটা কলাকোষে পুষ্ট হয়ে যাবে, এটা হচ্ছে আত্তীকরণ। এই দুটো পদ্ধতি হচ্ছে। আজকে আমরা পড়ব এই হলোজৈবিক পুষ্টি। এই হলোজৈবিক পুষ্টির 5টা ধাপ রয়েছে। প্রথম ধাপ রয়েছে খাদ্য গ্রহণ বা ইনজেকশন। তারপর রয়েছে সেই খাবার প্রথম আমরা খাই, সেই খাবারের পরে হয় পরিপাক, যাকে বলা হয় ডাইজেশন। তারপর সেই খাবারের শোষণ হয়, অর্থাৎ অ্যাবজর্পশন। তারপর সেই শোষিত খাদ্যবস্তুর আত্তীকরণ হয়, অর্থাৎ অ্যাসিমিলেশন।
এবং সমস্ত খাদ্যবস্তুর পুষ্টিরসগুলো শরীরে শোষণ হয়ে যাওয়ার পর যে অপাচ্য অংশ শরীরে পড়ে থাকে, যেটা মল রূপে বের হয়, সেই বের হওয়াটাকে বলা হচ্ছে মলত্যাগ বা ইজেশন। ইজেশন তাহলে ইনজেকশন বানান হয়তো যে আছে, ঠিক আছে। কি কি হচ্ছে? কি কি হচ্ছে? প্রথমে হচ্ছে খাদ্য গ্রহণ বা ইনজেকশন, তারপর হচ্ছে পরিপাক ডাইজেশন, তারপর হচ্ছে শোষণ বা অ্যাবসর্পশন, তারপর হচ্ছে অ্যাসিমিলেশন বা আত্তীকরণ, এবং শেষ ধাপটা হচ্ছে ইজেশন বা বহিষ্করণ। তাহলে এই পাঁচটা ধাপে প্রাণীদের পুষ্টি অর্থাৎ হলজৈব পুষ্টি সম্পন্ন হয়। তাহলে এই পাঁচটা ধাপ সম্পন্ন হওয়ার পর একটা প্রাণীর কোষ পুষ্ট হয়, অর্থাৎ পুষ্টি গ্রহণ করে, অর্থাৎ নিউট্রিশন সম্পন্ন হয় এই পাঁচটা ধাপকে নিয়ে। শুধুমাত্র খেলাম হজম করলাম সেটা কিন্তু পুষ্টি নয়, পুরো ধাপটাই করতে হচ্ছে কিন্তু কি হলজৈব পুষ্টি। তাহলে বেশি আমরা ডিটেল যাবো না, আমরা সরাসরি আজকে দেখব যে আমাদের এই যে পুষ্টি প্রদান করা, এই যে খাবার খাওয়া থেকে শুরু করে মল হিসেবে বাইরে বের করা পর্যন্ত এই পুরো ঘটনাটা একটা তন্ত্রের মাধ্যমে ঘটে। একটা তন্ত্র, একটা সিস্টেম রয়েছে। আমরা জানি সিস্টেম অনেকগুলো অঙ্গকে নিয়ে তৈরি হয়, অনেকগুলো অঙ্গের সমষ্টিকে বলা হয় তন্ত্র বা সিস্টেম। তাহলে আজকে আমরা পড়ব সেই সিস্টেম, সেই তন্ত্র যে আমাদের এই পুষ্টির কাজ সম্পন্ন করছে, অর্থাৎ আমাদের মেনলি হজম করে সেটাকে শরীরে পুষ্টি প্রদানের কাজ সম্পন্ন করছে। সেই সিস্টেমটার নাম হচ্ছে আজকে হিউম্যান ডাইজেস্টিভ সিস্টেম, মানব পৌষ্টিক তন্ত্র বা মানব পাচন তন্ত্র, যাই বলতে পারি না। তাহলে ডাইজেস্টিভ সিস্টেম অর্থাৎ পরিপাক তন্ত্র বা পাচন তন্ত্র বা পৌষ্টিতন্ত্র যা বলতে পারো, এর প্রধানত দুটি অংশ। সব পড়ে লিখছি না, একটু মুখে বলছি, একটু মনে রাখো। প্রথমটা হচ্ছে পরিপাক গ্রন্থি। দুটো জিনিস নিয়ে বলতে পারো, একটা হচ্ছে পরিপাক গ্রন্থি অর্থাৎ ডাইজেস্টিভ গ্ল্যান্ডস, আর দু নম্বর হচ্ছে পরিপাক নালী, ডাইজেস্টিভ ট্র্যাক্ট। তাহলে নালী আর গ্রন্থি, পৌষ্টিক নালী, পৌষ্টিক গ্রন্থি, এই দুটো জিনিসকে নিয়ে গঠিত হচ্ছে আমাদের পৌষ্টিতন্ত্র। তাহলে আজকে আমরা দুটোই দেখব। আজকে আমরা দেখব নালী আর গ্রন্থির অবস্থানগুলো কোথায়, অর্থাৎ এই পৌষ্টিক তন্ত্রের যে দুটো অংশ পৌষ্টিক নালী আর পৌষ্টিক গ্রন্থি, এগুলো কোন গুণগুলো এবং সেগুলো কোথায় কোথায় আছে। তাহলে প্রথমে আমি বলি পৌষ্টিক নালীগুলো, ঠিক আছে। নালী মানে সিম্পল নালী। তাহলে মুখছিদ্র থেকে শুরু করে একদম পাই পর্যন্ত যে নালী বিস্তৃত সেটাই হচ্ছে পৌষ্টিক নালী। তাহলে প্রথম নালীগুলোর মধ্যে প্রথমে কি আসছে? প্রথমেই আসছে আমাদের জিভ, আমাদের আসছে মুখবিবর, এটাকে বলা হচ্ছে মুখবিবর। বাক্যাল ক্যাভিটি যাকে বলা হয় বাক্যাল ক্যাভিটি ইংরেজিতে, মুখবিবর যেখানে আমরা খাবার চিবাই মুখে, মুখবিবর। তারপর হচ্ছে আমাদের যেখানে আমরা গিলি সেটা হচ্ছে আমাদের গলবিল বা ফ্যারিংস। তারপর আসছে আমাদের ইসোফেগাস বা গ্রাস নালী, ঠিক আছে। তাহলে কোন কোনগুলো নালীর মতো কোনগুলো পড়ছে আমি বলে দিচ্ছি। এইটা পড়ছে 1 নম্বর, তারপর পড়ছে মুখবিবর, এটা পড়ছে, তারপর পড়ছে
গলবিল বা ফ্যারিংস, জাস্ট মুখবিবরের পরের অংশটা। তারপর পড়ছে নালীটা ইসোফেগাস বা গ্রাসনালী। তারপর পড়ছে পাকস্থলী। তারপর পড়ছে আমাদের ক্ষুদ্রান্ত, অর্থাৎ এই ক্ষুদ্রান্ত অংশটা, এই ক্ষুদ্রান্ত, এবং এই বাইরের অংশটা বৃহদন্ত। তাহলে কোন কোনগুলো হলো? নালীর মধ্যে প্রথমে হচ্ছে জিহ্বা বা টাং, মুখবিবর বা বাক্যাল ক্যাভিটি, তারপরে ফ্যারিংস বা গলবিল, তারপরে ইসোফেগাস বা গ্রাসনালী, তারপর স্টমাক বা পাকস্থলী, তারপর পড়ছে ক্ষুদ্রান্ত বা স্মল ইন্টেস্টাইন, এন্ড লাস্ট লার্জ ইন্টেস্টাইন বা বৃহদন্ত। এবার আমরা এগুলো হয়ে গেল নালীর মধ্যে। এবার এর পার্টগুলো আমরা পড়ব। এবার আমরা পড়ে নিই ডাইজেস্টিভ গ্ল্যান্ডস, অর্থাৎ পরিপাক গ্রন্থি। কাকে বলে পরিপাক গ্রন্থি? নালীটা বুঝতে পারলে, নালী অর্থাৎ যেখান থেকে খাবারগুলো পাস হচ্ছে এবং যেখান থেকে লাস্টে মল হয়ে বেরিয়ে যাচ্ছে, পুরোটা নালী, সিম্পল নালী যার নালী হয়। এবার ডাইজেস্টিভ গ্ল্যান্ড বা পরিপাক গ্রন্থি কোনগুলো? অর্থাৎ যেখান থেকে আমাদের উৎসেচক ক্ষরণ হচ্ছে, ওই যে উৎসেচকগুলো প্রোটিন ধর্মী এবং যেটা খাবারের সঙ্গে মিশে খাবারটাকে হজম করছে, অর্থাৎ যদি আমি বায়োলজিক্যাল টার্ম বলতে চাই, সেটাকে ডাইজেস্ট করছে, পরিপাক করছে, অর্থাৎ তাকে ভাঙছে। অর্থাৎ আমরা যে জটিল খাবারগুলো খেয়েছিলাম, কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, এগুলোকে ভেঙে 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 সরল খাদ্য, অর্থাৎ গ্লুকোজ, অ্যামাইনো অ্যাসিড আর ফ্যাটি অ্যাসিড, গ্লিসারল, এতে পরিণত করছে। যে গ্ল্যান্ডগুলো, সেগুলোই হচ্ছে পরিপাক গ্রন্থি বা ডাইজেস্টিভ গ্ল্যান্ড। তার মধ্যে কে কে পড়ছে? পাকস্থলী নিজেও একটা ডাইজেস্টিভ গ্ল্যান্ড। তারপর হচ্ছে লিভার, এই যকৃৎ, বাইল বা পিত্তাশয়, এদিকে প্যানক্রিয়াস বা অগ্নাশয়, ক্ষুদ্রান্ত হচ্ছে পরিপাক গ্রন্থির মধ্যে পড়ছে। তাহলে এইগুলো হচ্ছে আমাদের পরিপাক গ্রন্থি। সরি, একটা কথা ভুলে গেছি, প্রথমেই তো স্যালিভারি গ্ল্যান্ড, লালা গ্রন্থি, সব থেকে ফার্স্ট যেখানে এই গ্রন্থি কাজ হয়। তাহলে এগুলো হচ্ছে আমাদের পরিপাক গ্রন্থি। তাহলে পরিপাক গ্রন্থি কোনগুলো আর পরিপাক নালী কোনগুলো সেটা বুঝতে পারলে। এবার আমরা একে একে সবগুলোকে জানব যে কার কি কাজ। আমি একটু তাড়াতাড়ি বলে যাই, ঠিক আছে? সঙ্গে সে নেব না। প্রথমেই চলে এসো, আমি প্রথমেই বলছি পরিপাক নালীগুলো অবস্থানের কাজ। প্রথমে আছে জিহ্বা। জিহ্বার কাজ কি? টাং। জিহ্বার কাজ হচ্ছে খাবারকে মুখে চেবানোর জন্য সাহায্য করা, খাবারকে এদিক ওদিক উলটপালট করা, যাতে সেটা খাবারের উপযোগী, চেবানো অর্থাৎ চর্বণের বা পেশাই করার উপযোগী হয়ে যায়। দাঁত দিয়ে আমরা চেবাই, তাহলে সেটাকে চিবে দেওয়া। তারপর আসছে দাঁত। দাঁতও কিন্তু আমাদের পরিতন্ত্রের একটা অংশ। দাঁত বা টিথ, দাঁতের কি কাজ? এখানে দাঁত বলতে হবে, দাঁত আমাদের খাবারটাকে পেশাই করে, ঠিক আছে? তাহলে আমি কিন্তু এখন বলছি পরিপাক নালীগুলো বলছি, শুধু গ্রন্থিগুলো পরে বলবো। তাহলে দাঁত চেবাই। এবার আমাদের মানুষের দাঁতের ফর্মুলা আছে, অর্থাৎ আমাদের কটা কত দাঁত আছে সেটা আমি ডিটেলসে পরে বলে দেবো। আমাদের 4 ধরনের দাঁত হয়: ইনসাইজার, ক্যানাইন, প্রিমোলার আর মোলার। অর্থাৎ এই দাঁতগুলো আমাদের কটা কত করে আছে আমি এটা ডিটেলসে অন্য ভিডিওতে বলে দেবো। এটা আমাদের 32টা মোট দাঁত হয়। তার মধ্যে আমরা এই ফর্মুলাটা জেনে রাখতে পারি। অর্থাৎ প্রথমে ইনসাইজার, ক্যানাইন, প্রিমোলার অ্যান্ড মোলার। তার ইনসাইজার হচ্ছে 2, 1, 2, 3। তাহলে এই ফর্মুলাটা আমি এখন লিখছি, এই ফর্মুলাটা পরে আমি এটাকে ডিটেলসে বুঝিয়ে দেবো, এই ভিডিওটা খুব লেন্দি হয়ে যাবে। তাহলে এইটা দাঁতের ফর্মুলা। আমাদের এই 4 ধরনের দাঁত হয়। এখন এইটুকু দাঁত জেনে রাখো, এই 4 ধরনের দাঁত হয়। এগুলো দাঁতের সঙ্গে কটা কত করে দাঁত আছে সেটা বলছে। দাঁতের কাজ জেনে গেলাম। এবার হচ্ছে আমাদের মুখবিবর হচ্ছে বাক্যাল ক্যাভিটি, যেখানে খাবারটা পেশাই হয়
এবং খাবার সঙ্গে লালা মেশে সেটাকে একটা মণ্ড তৈরি ডালা তৈরি করে, যেটা আমরা গিলব। তাহলে সেটা হচ্ছে বাক্কাল ক্যাভিটি, যেখানে লালা গ্রন্থি থেকে লালা এসে মেশে, সেটা হচ্ছে বাক্কাল ক্যাভিটি। এবার আমরা সেই খাবারটা গেলব, সেই খাবারটা গেলে সেটা হচ্ছে আমাদের গলবিল, ফ্যারিংস। সেই গলবিলের পর খাবার আসে আমাদের ইসোফেগাস বা গ্রাসনালীতে। গ্রাসনালী আর শ্বাসনালী দুটো কিন্তু আলাদা, ঠিক আছে? সামনে থাকে আমাদের শ্বাসনালী, পিছন দিকে থাকে গ্রাসনালী। শ্বাসনালীকে বলা হচ্ছে ট্রাকিয়া। তাহলে এই যে শ্বাসনালী, এটা কিন্তু এই ট্রাকিয়া বা শ্বাসনালী, এটা কিন্তু এই ডাইজেস্টিভ সিস্টেম বা পরিপাকতন্ত্রের অন্তর্গত নয়। এটা লিখলাম দেখানোর জন্য যে এটা একটা আলাদা জিনিস, এটা শ্বসন তন্ত্রের অন্তর্গত, ঠিক আছে? তাহলে এই গিললাম ইসোফেগাস বা গ্রাসনালীতে গিয়ে খাবার চলে গেল পাকস্থলীতে। পাকস্থলীর কাজ কি? পাকস্থলীর মধ্যে নালী রয়েছে, পাকস্থলীর মধ্যে খাবার হজমও হয়। পাকস্থলীর মধ্যে বিভিন্ন গ্রন্থি রয়েছে, যেগুলো পরে বলবো আমি। তাহলে সেখানে কি হয়, সেখানে খাবার এর পরিপাক শুরু হয়, খাবার ভাঙতে শুরু করে, ঠিক আছে? পাকস্থলী সাময়িক কিছুক্ষণের জন্য খাবার সেখানে জমা থাকে এবং তারপর সেখান থেকে চলে যায় কোথায়? আমাদের ক্ষুদ্রান্তের। আচ্ছা, এখানে পাকস্থলী 4টি অংশ আছে, ঠিক আছে? চারটি ভাগ আছে। একটা হচ্ছে হৃদ পাকস্থলী, কার্ডিয়াক, একটা বডি, একটা ফান্ডাস, একটা প্রণালিকা পাকস্থলী। এই 4টি অংশ আছে পাকস্থলী, ঠিক আছে? এটা ডিটেলস খুব পড়ার দরকার নেই, এটা ক্লাস 9-এ বেশি ডিটেলসে নেই, বাস এটুকু জেনে রাখা দরকার। তারপর খাবার চলে যাচ্ছে ক্ষুদ্রান্তে। এই যে পেঁচানো অংশ, এটা হচ্ছে ক্ষুদ্রান্ত। এরপরে ধাপ, ক্ষুদ্রান্তের 3টি অংশ। ক্ষুদ্রান্তের প্রথম অংশটাকে বলা হচ্ছে ডিউডিনাম, যেখানে খাবারের পরিপাক হয়। তারপর অংশ হচ্ছে জেজুনাম এবং শেষ অংশ হচ্ছে ইলিয়াম, ঠিক আছে? তাহলে এই 3টি অংশ আর এদের কাজগুলো এবং এখানে কীভাবে খাবার হজম হচ্ছে এগুলো ডিটেলস পরে বলবো, ঠিক আছে? এখন শুধুমাত্র ইন্ট্রোডাকশন দিচ্ছি এটা। তারপর চলে এসো, ক্ষুদ্রান্ত থেকে খাবার যায় বৃহদন্ত্রে। বৃহদন্ত্র অর্থাৎ লার্জ ইন্টেস্টাইন, যার 4টি অংশ। প্রথম অংশের নাম হচ্ছে সিকাম, তারপর হচ্ছে কোলন, সিকামের পর হচ্ছে কোলন, কোলনের পর হচ্ছে রেকটাম, মলাশয়, এবং শেষ অংশটা হচ্ছে অ্যানাস বা পাইন ছিদ্র। তাহলে এইগুলো হচ্ছে আমাদের নালীগুলো, ঠিক আছে? ক্ষুদ্রান্তে একটু ডিটেলসে বলে দিই। ক্ষুদ্রান্তের যে ডিউডিনাম, সেখানে খাবারের হজম হয়। জেজুনাম হচ্ছে ইলিয়াম আর ডিউডিনামের সংযোগস্থল, আর ইলিয়ামে খাবারের কিন্তু শোষণ হয়, এই যে অ্যাবসর্পশনটা এই ইলিয়ামে হয়। তাহলে এখানে বলি, তাহলে প্রথমে আসে ইনজেকশন, প্রথমে খাদ্য গ্রহণ হয় এখান থেকে, মুখ থেকে। ডাইজেশন হচ্ছে কোথায়? লালারসেও, মুখ্য বিবরেও একটা ডাইজেশন হয়, স্টার্ট হয়। পাকস্থলীতেও ডাইজেশন হয়, ক্ষুদ্রান্তেও ডাইজেশন হয়। এবার অ্যাবসর্পশনটা বা শোষণটা হচ্ছে আমাদের ক্ষুদ্রান্তের শেষ অংশ অর্থাৎ ইলিয়ামে, ঠিক আছে? এবং তারপর খাদ্যবস্তুর থেকে পুষ্টি রসগুলো ক্ষুদ্রান্তের ইলিয়ামের মাধ্যমে রক্তে পৌঁছে যায়, এবং বাকি যে অপাচ্য শ্বাস অংশটা, যেটা পরবর্তীকালে মল সৃষ্টি হয়, সেটা হয় এই বৃহদন্তে, ঠিক আছে? এই বৃহদন্তে হয় কোলনে। তারপর এই কোলনে বিভিন্ন রয়েছে উপকারী জীবাণু। এই জীবাণুগুলো ওই খাদ্য অপাচ্য অংশগুলোকে মলে পরিণত করে দেয় এবং দুর্গন্ধযুক্ত মল সৃষ্টি করে, এবং সেটা কিছুক্ষণের জন্য এই মলাশয়ে জমা থাকে, পরবর্তীকালে সেটা পাইপ ছিদ্র হয়ে বাইরে বেরিয়ে যায়, ঠিক আছে? তাহলে এবার বৃহদন্ত্র অংশগুলো বলেছি। বৃহদন্ত্রের হচ্ছে 4টি অংশ। প্রথম অংশ হচ্ছে সিকাম,
প্রথম অংশ হচ্ছে সিকাম। এই সিকাম থেকে সিকামের একটা অংশ যেটা অ্যাপেন্ডিক্স, এটা আমাদের শরীরে নিষ্ক্রিয় হয়ে গেছে। এটা যে সমস্ত প্রাণীরা অর্থাৎ তৃণভোজী প্রাণীরা যারা মাংসাশী নয়, সেই তৃণভোজী প্রাণীদের কিন্তু অ্যাপেন্ডিক্সটা অ্যাক্টিভ সক্রিয় থাকে, আমাদের ক্ষেত্রে কিন্তু এটা ইনঅ্যাক্টিভ হয়ে গেছে। এটা সিকামের শেষ অংশ। তারপর অংশ হচ্ছে আমাদের কোলন, যেখানে আমাদের আসল মল তৈরি হয়। তাহলে এই কোলনের চারটি অংশ, চারটি অংশ। একটা হচ্ছে অ্যাসেন্ডিং কোলন, যেটা নিচ থেকে উপরে উঠছে। একটা হচ্ছে ট্রান্সভার্স কোলন অর্থাৎ আরোহিক কোলন। একটা হচ্ছে যেটা নামছে, যাকে বলা হচ্ছে ডিসেন্ডিং কোলন। একটা হচ্ছে সিগময়েড কোলন। এই চারটি কোলনে কিন্তু কোলনের অংশ অর্থাৎ বৃহন্তের 2 নম্বর পার্টের অংশ। তারপর হচ্ছে মলাশয়, যেখানে সাময়িক সময়ের জন্য মল জমা থাকে। মলাশয় মানে বুঝতে পারছো, মলের আশয়ে, অর্থাৎ একে বলা হয় ইংলিশে রেকটাম। এবং পরবর্তীকালে পায়ুচিত্র বা অ্যানাস দিয়ে অপাচ্য অংশ অর্থাৎ মলটা শরীরের বাইরে বেরিয়ে যায়। তাহলে এই পুরোটা হচ্ছে আমাদের শুধু ইন্ট্রোডাকশন দিলাম। পরে প্রত্যেকের কাজগুলো পরের চ্যাপ্টারে পরের ভিডিওতে আমি বোঝাবো। তাহলে এখানে দেখে নাও, তাহলে আমাদের এই 5 ধাপ কোথাও হচ্ছে। প্রথমে ইনজেকশন অর্থাৎ খাদ্য গ্রহণ, মুখ দ্বারা হচ্ছে, মুখবিবরে হচ্ছে, এবং এখানে গেলা পর্যন্ত খাদ্য গ্রহণ। ডাইজেশন শুরু হচ্ছে। ডাইজেশন প্রথমে স্টার্ট হয় আমাদের মুখবিবরে অর্থাৎ লালা রসের উপস্থিতিতে, তাই বলবো পরে। তারপর পাকস্থলী থেকে একটা রস তৈরি হয়, যাকে বলা হয় পাক রস বা পৌষ্টিক রস বা ডাইজেস্টিভ জুস, সেখান থেকে পরিপাক হয়। তারপর খাবার পরিপাকে সাহায্য করে এই অগ্নাশয় এবং পিত্তাশয়, আর ক্ষুদ্রান্তে এই পুরো পরিপাকটা হয়। অ্যাবসর্পশন বা শোষণটা হচ্ছে ক্ষুদ্রান্তের শেষ অংশ অর্থাৎ ইলিয়ামে। ঠিক আছে। অ্যাসিমিলেশন তো হচ্ছে অর্থাৎ ক্ষুদ্রান্ত থেকে রক্তরসের মাধ্যমে খাদ্য সরল অংশগুলো সারা শরীরে ছড়িয়ে পড়ছে। এবং লাস্টে ইজেশন হচ্ছে মলাশয়ের মাধ্যমে। তাহলে এখানে আমি যকৃৎ, অগ্নাশয় আর পিত্তাশয় বলতে ভুলে গেছি। ঠিক আছে। তাহলে যকৃৎ সব থেকে ভাইটাল এবং সব থেকে বৃহৎ গ্রন্থি, শরীরের সব থেকে বড় গ্রন্থি। পরিপাক তন্ত্রের সব থেকে বড় গ্রন্থির নাম হচ্ছে লিভার, যাকে জৈব রসায়নগার বলা হয়, অর্থাৎ বায়োকেমিক্যাল ফ্যাক্টরি বলা হয় এই যকৃৎকে। এই যকৃতের ব্যাপারে অনেক কিছু বলা আছে, সামান্য বলা কি, যকৃৎকে বলা হচ্ছে আমাদের একটা ব্যাংক, যেখানে ভবিষ্যতের খাবার সে কিন্তু জমা রাখে এবং পরবর্তীকালে সেগুলোকে প্রয়োজনে সেগুলোকে ভেঙে ভেঙে শরীরে দেয়। এবং যকৃতের মধ্যে পিত্তও তৈরি হয়, পিত্ত অর্থাৎ বাইল। বাইল কিন্তু পিত্তাশয় তৈরি হয় না, তৈরি হয় যকৃতে, এবং যকৃৎ থেকে যকৃৎ বান্ধির মাধ্যমে এসে পিত্তাশয় জমা থাকে। তাহলে আসল তৈরি হয় পিত্ত যকৃতে, এবং ইউরিয়াও তৈরি হয় যকৃতে। এবং যকৃতে আছে কুফার কোষ, যেগুলো শরীরের রোগ জীবাণুকে ধ্বংস করে। ঠিক আছে। এবার চলে আসো অগ্নাশয় বা প্যানক্রিয়াস। অগ্নাশয়কে বলা হচ্ছে মিশ্র গ্রন্থি, কারণ এটা অন্তঃক্ষরা বহিঃক্ষরা উভয় প্রকার গ্রন্থির সমন্বয়ে গঠিত। অর্থাৎ অন্তঃক্ষরা গ্রন্থির কাজ হচ্ছে হরমোন ক্ষরণ করা, আর বহিঃক্ষরা গ্রন্থির কাজ হচ্ছে উৎসেচক ক্ষরণ করা। অর্থাৎ এটা হরমোনও ক্ষরণ করে এবং উৎসেচকও ক্ষরণ করে। তাহলে এখানে আমার উৎসেচকের নিয়ে কাজ, তাই এখানে বিভিন্ন প্যানক্রিয়াটিক জুস উৎসেচক তৈরি হয় অগ্নাশয় থেকে। এই অগ্নাশয় থেকে নালীর মাধ্যমে এসে সেটা ক্ষুদ্রান্তে এসে পড়ে ডিউডেনামে, এবং সেখানে খাদ্যবস্তু পাচিত হয়। আরেকটা রয়েছে পিত্তাশয়। যকৃৎ থেকে তৈরি হওয়া পিত্ত যখন পিত্তাশয়ে জমা হয়, এই পিত্তাশয় থেকে পিত্তনালীর মাধ্যমে এই ক্ষুদ্রান্তে ডিউডেনামে যখন এসে পড়ে পিত্তটা অর্থাৎ পিত্ত রসটা, সেই পিত্ত রসের কাজ হচ্ছে ফ্যাট জাতীয় খাদ্য বা স্নেহ জাতীয় খাদ্যকে পরিপাক করা। ঠিক আছে। আমি এইগুলো পরে বলবো ডিটেলসে, প্রত্যেকটা গ্রন্থির কাজ এবং কীভাবে কাজটা হচ্ছে। আমি এখানে ইন্ট্রোডাকশন দিচ্ছি, তাই একটু বলে রাখছি। তাহলে এটা হচ্ছে পিত্তাশয়। অবস্থা দেখে নাও, এটাকে বলা হচ্ছে গল ব্লাডার। তোমরা জানো যখন এর ভিতরে পাথর হয়ে যায়
তখন কিন্তু পেটে ব্যথা হয়, বলে না পেটে পাথর, ওটাই হচ্ছে পেটে পাথর। যার জন্য কাজ হচ্ছে এই কারণটা হচ্ছে এই পিত্তাশয়, পিত্তাশয় পাথর হচ্ছে, তখন পিত্তাশয়টাকে বাদ দিতে হয়, এটাকে বলা হয় গল ব্লাডার। বাইল নয়, বাইল মানে পিত্ত, এটাকে বলা হচ্ছে গল ব্লাডার। ঠিক আছে, এবার এই দুটো আছে, একটা আছে হেপাটিক প্যানক্রিয়াটিক, হেপাটো প্যানক্রিয়াটিক ডাক্ট। হেপাটো মানে হচ্ছে যকৃৎ, যকৃৎ নালী, আর প্যানক্রিয়াস অর্থাৎ অগ্নাশয় নালীটা যখন একসঙ্গে মিলিত হয়, এই মিলিত হয়ে ডিউডেনামে এসে পড়ে, এটাকে বলা হচ্ছে হেপাটো প্যানক্রিয়াটিক ডাক্ট, যেটা ডিউডেনামে এসে পড়ছে এবং দুটো থেকেই পরিপাক রস এসে পড়ে ডিউডেনামে এবং সেখানে খাদ্যের পরিপাক হয়। এবং পিত্তাশয়ের যে মেন নালী পিত্তনালী, আর অগ্নাশয়ের যে মেন নালীটা যাকে বলা হচ্ছে উইলসন ডাক্ট, উইলসনের নালী, এই দুটো নালী একসঙ্গে যখন জমা হয়, একসঙ্গে যুক্ত হয়, সেটাকে বলা হচ্ছে অ্যাম্পুলা অফ ভ্যাটার। অ্যাম্পুলা অফ ভ্যাটার এটাও গিয়ে কোথায় উন্মুক্ত হয়, এটাও এসে ক্ষুদ্রান্তে ডিউডেনামে উন্মুক্ত হয় এবং সেখানেও এই পিত্তের রস আর অগ্নাশয়ের রস একসঙ্গে এসে খাদ্যবস্তুকে পরিপাক করে। এবার কোন রসের কী কাজ, কোন রস কী পরিপাক করে, এটা ডিটেলসে আমরা পরের ভিডিওতে জানবো। তাহলে এই একটা ইন্ট্রোডাকশন পার্ট পুষ্টিতন্ত্রের। যদি বুঝতে পেরেছো তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, লাইক বাটন প্রেস করবে এবং বেল বাটনটাও প্রেস করবে, তাহলে পরবর্তীকালে ভিডিওগুলো দেখতে তোমাদের অসুবিধা হবে না। তাহলে আজকে এটুকুই, পরবর্তী ডিটেলসে আমি পরের ভিডিওতে বোঝাবো। ওকে, থ্যাংক ইউ।